আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে গোল্ডেন মনির। অনিয়ম পেলে প্লট বরাদ্দ বাতিল করবে রাজু। করোনার টিকার আগাম বুকিং দেওয়া হয়েছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের ভাষান্তরে নেয়ার পরিকল্পনা বাতিলের আহ্বান অ্যামনেস্টির। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাধায় থামবে না স্থানান্তর। চট্টগ্রামের স্বামীর দেয়া আগুনে দগ্ধ ইয়াসমিনের অবস্থা এখন আশঙ্কাজনক। পাষণ্ড রাফেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রধানমন্ত্রীর শোক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। র্যাবের অভিযানে আটক গোল্ডেন মনিরকে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ২ মামলায় ৭ দিন করে এবং মাদক মামলায় ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে তার বিষয় সম্পত্তি সম্পর্কে তদন্ত করবে র্যাব। আর অনিয়ম পাওয়া গেলে গোল্ডেন মনিরের প্লটের বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। রাজধানীর মেরুলবাড্ডায় ১৬ ঘণ্টার অভিযানে শনিবার র্যাব আটক করে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে। পরে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে। এ সময় তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তার ব্যবসা ও বিষয় সম্পত্তি সম্পর্কে তদন্ত হবে। রাজুকের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সাথে তার যোগসাজশে মূলত ২০০টারও বেশি প্লটস উনি দখল করেছেন। র্যাবের বক্তব্য, আনুষ্ঠানিকভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়টি আরও পরিষ্কার করে বলা জানা যাবে। এদিকে রবিবার দুপুরে বাড্ডা থানা থেকে গোল্ডেন মনিরকে পাঠানো হয় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে। ৩ মামলায় তাকে ২১ দিনের রিমান্ডে চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। মামলা এবং স্পেশাল পাওয়ার একটা মামলা, ওখানে ৭ দিন করে চাওয়া হয়েছিল, এখানে আদালত ৭ দিন করে মঞ্জুর করেছে। এবং যে মাদকের মামলা যেটা, সেই মাদকের মামলায় সেখানে ৭ দিন চাওয়া হয়েছিল, সেখানে আদালত ৪ দিন মঞ্জুর করেছে। যেহেতু একসাথে মামলাগুলি রিমান্ড চলবে, অতএব এখানে ৭ দিন আর ৪ দিনের যেটা রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটা আলাদাভাবে চলবে। আমরা লিখিত আদেশ পাওয়ার পরে সেটাকে আইনগতভাবে পরীক্ষা করে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধান্ত নেব যে উচ্চ আদালতে যাব কিনা। দুপুরে সচিবালয়ে রাজুক চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, মনিরের প্লটের বিষয়ে তারা যাচাই বাছাই করে দেখবেন। এর সাথে জড়িত রাজুক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা করা হবে। এগুলি আমরা তদন্ত করব। তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সকলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রক্রিয়া যদি কোনো প্রকারের থাকে অবশ্যই আমরা বাতিল করব। রাজধানীর মেরুলবাড্ডায় ১৬ ঘণ্টার অভিযানে গোল্ডেন মনিরের বাসা থেকে জব্দ করা হয়েছে ৬০০ ভরি স্বর্ণ, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, ২টি বিলাসবহুল গাড়ি, ৯ লাখ টাকার বিদেশি মুদ্রা, অস্ত্র ও মদ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে র্যাবের হাতে গ্রেফতার গোল্ডেন মনিরের প্রিয় একটি দম্ভোক্তি ছিল, আল্লাহর পর সবচেয়ে বেশি টাকা আমার। অবৈধ অর্থবিত্ত ছাড়াও শুধু বাড্ডায় তার বিরুদ্ধে রয়েছে কয়েক বিঘা জায়গা ও মার্কেট দখলের অভিযোগ। শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলনের ক্যাশিয়ার হিসেবে পরিচিত গোল্ডেন মনিরের বাবা সিরাজ মিয়া ছিল কুখ্যাত রাজাকার। যদিও তার বাবার নামে করা স্কুলের নাম কোনোভাবে বদলাতে পারেনি প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার রাজধানীর মেরুলবাড্ডার নিজ বাড়ি থেকে ১৬ ঘণ্টা অভিযানের পর গ্রেফতার করা হয় গোল্ডেন মনির নামে প্রচারিত মনির হোসেনকে। জব্দ করা হয় ৬০০ ভরি স্বর্ণ, নগদ ১ কোটি ৯ লাখ টাকা, বিলাসবহুল গাড়ি, অস্ত্র, মদ ও বিদেশি মুদ্রা। গোল্ডেন মনিরকে চেনে না এমন লোক নেই রাজধানীর বাড্ডায়। অন্তহীন অভিযোগ থাকলেও দাপটেই চলেছে তার যত কর্ম। কিছুদিন আগে তার দখল কায়েম হয়েছে সরকারি ১ বিঘা খাস জায়গায়। এই জায়গার মেন মালিককে কইতে পারি নাই, তবে কিন্তু মনির সাহেব সেগুলা ঘর বাড়ি করতে আছে। এটা খাস জায়গা ঠিক আছে, কিন্তু এটার প্রাপ্য তো আপনি না, এটা আমি প্রাপ্য। কিন্তু উনি বললো যে না, যদি আপনার প্রাপ্য হয় আপনি পরে নিয়েন, পরে দেখা করেন। এছাড়া সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে এই মার্কেটটিও দখলের অভিযোগ রয়েছে গোল্ডেন মনিরের বিরুদ্ধে। গোল্ডেন মনিরের এই হ্যাঁ তো আবার গোল্ডেন মনির লইছে একজনে, হ্যাঁ আবার আমাকে ভাড়া দিছে। যখন মুরগি মিলন মারা গেল তখন মনে করেন এখানে উই তো ছিল কেশিয়ার, উই লেনদেন করতো সব, তখন যখন সব টাকা পয়সা ওই আত্মসাৎ এই যেমন ওই মালিক হলে এত টাকার মালিক।
2005 সালে বাবার নামে প্রতিষ্ঠা করা হয় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। যদিও তার বাবা রাজাকার ছিল বলে অভিযোগ এলাকাবাসী। সিরাজের বউ কাম করতো, মনিরের মা কাম করতো, জানুরবাদ কাম করতো, কাপড় তলো করে বাচ্চা নিয়ে মনিরে খাওয়াইতো। এই মনিরের বাপ পরে গিয়ে আনতে গিয়ে আবার বাংলা বেচা শুরু করলো, মদ যারে কয় বাংলা মদ বেচা শুরু করলো মতন আমরা কিছু মানুষে এটার বাধা দিলাম। স্কুলটির নাম পরিবর্তন করতে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয় এলাকাবাসী, তারপরও কোনো সুরাহা হয়নি। এই স্কুলটাকে এখনও মনে করেন যে এমপিভুক্ত করে নাই, এমপিভুক্ত না করে এই টাকাগুলো আত্মসাৎ করছে। এই স্কুলে 2000 থেকে 3000 ছাত্রছাত্রী পড়ালেখা করে। উনি যে একটা কথাই সবসময় বলতো যে ওসাগুলো জনগণের সামনে বলছে যে এই আল্লাহর পরের টাকা হইলো ওনার কাছে আছে, অতএব উনি যে ওনার পিছনে লেগে কেউ কিছু করতে পারবে না, এটা এই চ্যালেঞ্জটা সে আমার সাথে করছে। গোল্ডেন মনিরের পাশাপাশি তার প্রশ্রয়দাতা ও সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের নতুন ধাক্কা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। এজন্য স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে আবারও আহ্বান জানিয়েছেন তিনি। করোনা ভাইরাসের টিকা কিনতে আগাম বুকিংয়ের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। সবকিছু বাদ দিয়ে মানুষকে কিভাবে সুরক্ষিত করা যায় সে বিষয়ে সরকার দৃষ্টি দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাগুরা, যশোর, নারায়ণগঞ্জে একটি করে সেতু এবং পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নতি সম্ভব হয়েছে। উন্নয়ন করা গেছে দেশের মানুষের জীবনমানেরও। অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে উন্নয়ন অব্যাহত থাকায় প্রমাণ করে দেশের মানুষ চাইলে যে কোনো কাজ করা সম্ভব, বলেন প্রধানমন্ত্রী। আমরা মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ এবং মানুষের যে উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ এবং যাতে পণ্য উৎপাদন হয় তার ব্যবস্থা করা, বিনিয়োগ যাতে বাইরের থেকে আসে সেই ব্যবস্থা করা, অর্থনীতি চাকাটা সবসময় যেন সচল থাকে সেই বিষয়ভাবে এসব দিকে নজর দিয়েই কিন্তু আমরা পরিকল্পনা করেছি। এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদের যে উন্নয়ন কাজগুলি চলছে সেই জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। করোনা মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্যান্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করবো সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আওয়ামী লীগের দুঃসময়ের পাশে থাকা মানুষদের অবদান অস্বীকার করা যায় না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শীতের শুরুতে আবারও বেড়েছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। এতে একদিনে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মারা গেলেন 6,388 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 38 জনের মধ্যে 28 জন পুরুষ ও নারী 10 জন। এ সময়ে 13,665টি নমুনা পরীক্ষায় 2,060 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,47,341 জনে। একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2,076 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 3,62,428 জন হয়েছে। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 14.85, সুস্থতার হার 81.02 আর মৃত্যুর হার 1.43%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 117টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 13,665টি নমুনার সংগ্রহ এবং 13,870টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত 26,49,072টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সবাই সচেতন হয়ে মাস্ক না পরলে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বাড়তে পারে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের প্রস্তুতি ও সবার সহযোগিতায় প্রথম ধাপে করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। শীতের মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান ছাড়া সরকারি বেসরকারি অফিসে কোনো ধরনের সেবা না দিতে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া সাধারণ মানুষকে মাস্কের বিষয়ে সচেতন রাখতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে কমিউনিটি ক্লিনিকে সেবা ইন্ডিভিজুয়াল হেলথ আইডি কার্ড প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করার পরিকল্পনা পরিত্যাগের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শনিবার এক বিবৃতিতে যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি জানায়, এখনও বঙ্গোপসাগরের ওই দুর্গম দ্বীপে মানুষের বসবাসের উপযোগী বলে ঘোষণা দেয়নি জাতিসংঘ। ভাসানচরে মানুষের বসবাসের উপযোগিতা যাচাই করতে বাংলাদেশ সরকারের জাতিসংঘকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করে সংস্থাটি। অভিযোগ করা হয়, 3 থেকে 4 শতাধিক রোহিঙ্গা সদস্যকে ভাসানচরে স্থানান্তরিত হতে রেজিস্ট্রেশন করতে চাপ দিয়েছে কক্সবাজারের শরণার্থী শিবিরের দায়িত্বে থাকা কর্মকর্তারা। বলা হয়, ভাসানচরে পুনর্বাসনে রাজি নয় রোহিঙ্গারা। স্থানান্তর সংক্রান্ত সিদ্ধান্ত স্বচ্ছতার সাথে করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। এদিকে দাতা বা আন্তর্জাতিক সংস্থা যেভাবে বাগড়া দিক না কেন, রোহিঙ্গাদের একটি অংশকে এবার ভাসানচরে নেওয়া হবে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালের জন্য অনেক এনজিও এরই মধ্যে যোগাযোগ করেছে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রায় 11 লাখ রোহিঙ্গার গাদাগাদি ঘরবসতি, স্বল্প পরিসরে মানবেতর জীবনযাপন। তাছাড়া বর্ষা মৌসুমে পাহাড় ধসে হতাহতের সংখ্যা রয়েছে, নিরাপত্তাসহ অন্যান্য সংকটও। এসব কারণে রোহিঙ্গাদের একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে সাময়িকভাবে স্থানান্তর করতে চায় সরকার। তবে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন দেরি হচ্ছে দাতা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর বাধায়। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এবার আর কারো বাধাই মানা হবে না। সেখানে খুবই কনজেস্টেড জায়গা এবং ওখানে তারা অন্য কোনো ধরনের কাজকর্ম করতে পারেন না। আর ওখানে থেকে থেকে আপনার বিভিন্ন রকম মাদক টাদক এবং অসামাজিক কাজ এবং কিছু কিছু আপনার কি বলে যে সন্ত্রাসী তৎপরতা সম্প্রীতি বাড়ছে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এদের একটি অংশ আমরা ভাসানচরে নিয়ে যাব। কখন এক্স্যাক্টলি নেব ডেট ঠিক হয়নি। আমরা অন্যান্য প্রতিষ্ঠান যারা এই ব্যাপারে সাহায্য করেন তাদের অনুরোধ করেছি যে আপনারা আমাদের সাথে সহায়তা করেন। তারা প্রায় একটা না একটা বাগড়া দেন, কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদের নিয়ে যাব। নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে রোহিঙ্গাদের থাকতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। দেশি বিদেশি এনজিও অনেকে আছে, তারাও সাম্প্রতিক সময়ে আগ্রহ প্রকাশ করেছে যে তারা হয়তো বেশ কিছু সময়ের জন্য এদের দেখভাল করতে পারবে। প্রথমেই তো আর 1 লক্ষ হবে না, আস্তে আস্তে নাম্বারটা বাড়বে। সুতরাং প্রথম কিছু দিন বা কিছু মাস অবশ্য আমরা নিজেরাই করতে পারবো। মিনওয়াইল যখন পরিস্থিতি আপনার কন্ডিউসিভ হবে তখন যে ইউএন সিস্টেম যেভাবে সাহায্য করছে ওই বাকিদেরকে কক্সবাজারে, আমরা আশা করছি একই রকম হবে। ভাসানচরে স্থানান্তর সাময়িক সমাধান হলেও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানান মাসুদ বিন মোমেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের স্বামীর দেয়া আগুনে দগ্ধ ইয়াসমিন আক্তারের অবস্থা এখনও আশঙ্কাজনক। শরীর থেকে অনেক ফ্লুইড বের হয়ে যাওয়ায় তার এই অবস্থা বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। ইয়াসমিনের স্বামী সলিমুল্লাহ রাফেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। বৃহস্পতিবার মধ্যরাতে রাঙ্গুনিয়ায় ইয়াসমিন আক্তার সুইটির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় পাষণ্ড স্বামী সলিমুল্লাহ রাফেল। শুক্রবার চট্টগ্রামের চিকিৎসার উন্নতি না হওয়ায় শনিবার ঢাকায় এনে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বেশ কয়েকটি পরীক্ষার পর ডাক্তাররা বলছেন ইয়াসমিন এখনও ঝুঁকির মধ্যে। 25% একটা অ্যাডাল্টের জন্য কিন্তু অনেক পুরাই, কারণ আমরা জানি যে 15%-এর বেশি হলেই
ওইটা একটা অ্যাডাল্টের জন্য একটু রিস্ক হয়ে যায়। তাই সে বিষয়ে আশঙ্কাজনক অবস্থা আছে। পুরো গেলে সাথে সাথে দেহ থেকে অনেক ফ্লুইড চলে যায়, কারণ আমাদের দেহটা কিন্তু 70% হলে ফ্লুইড, মানে পানি দ্বারা গঠিত। ফলে এখান থেকে পানির উপাদানটা যদি কমে যায় তাহলে কিন্তু আসলে মৃত্যু ঝুঁকি বাড়তে থাকে। রাঙ্গুনিয়া থানার মামলায় শুক্রবারই গ্রেপ্তার করা হয় পাষণ্ড রাফেলকে। আদালতের নির্দেশে সে এখন জেল হাজতে। স্থানীয় রাজনীতির পাশাপাশি পার্বত্য অঞ্চলে নানা ধরনের অপকর্মেও জড়িত রাফেল। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইয়াসমিনের পরিবার। আগুনে পুড়ে দেওয়ার পরে আবার ছুরি ধরে বসে আছে যে আওয়াজ করলে মানে জবা করে দিবে, এবং ওর ফ্যামিলি থেকে যদি এখানে কেউ যায় তাকেও জবা করে দিবে। যে ঘটনাটা ঘটেছে এটা বাংলাদেশে আর অন্য কোনো মেয়ের যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি, এক কথায় ফাঁসি চাচ্ছি। প্রায় 7 বছর আগে ভালোবেসে রাফেলকে বিয়ে করেন ইয়াসমিন আক্তার সুইটি। ঘরে 4 বছরের একটি ফুটফুটে ছেলে রয়েছে তাদের। বিয়ের 2 বছর পার না হতেই বাবার বাড়ি থেকে টাকা আনতে সুইটির ওপর চাপ দিয়ে আসছিল রাফেল। মারধরও করেছে কয়েকবার। বৃহস্পতিবার রাতে ইয়াসমিনের শরীরে আগুন ধরিয়ে পাশেই ঘুমিয়েছিল নির্বিকার রাফেল। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র। বিএনপি নেতারা অবিরাম মিথ্যা ও সরকারের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। কক্সবাজার জেলায় বাংলাদেশ নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, জনগণের অধিকারের কথা বলে। তারা যতবার ক্ষমতা এসছে মেয়াদ শেষে স্বাভাবিকভাবে ক্ষমতা ছাড়েনি। জনগণের অধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে। প্রতিবারই জনগণ তাদের টেনে হিঁচড়ে নামিয়েছে। তারা সরকারে পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ সময় বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তিনি বলেন, বিএনপি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের দলই নয়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের অগ্রগতিতে জিয়াউর রহমান ও বিএনপির অবদান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত একই কর্মসূচি পালন করা হবে। দলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হলেও উদ্দীপনার সাথে স্বাধীনতা 50 বছর উদযাপন করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনাকে মূল থিম রেখে সুবর্ণ জয়ন্তী পালন করা হবে জানিয়ে কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর মোশাররফ। মুক্তিযুদ্ধের সকল চেতনা আজকে ভুলুণ্ঠিত। 50 বছর পূর্তিতে আমাদের মূল থিম থাকবে যে আমরা আবার বাংলাদেশকে সেই বাংলাদেশের মূল চেতনায় ফিরে নিয়ে যেতে চাই, সেই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আশা করি যে সুবর্ণ জয়ন্তী পালনে শুধু বিএনপি নয়, বাংলাদেশের যে কোনো জনগণের যেভাবে ইচ্ছা সুবর্ণ জয়ন্তী পালন করার অধিকার এবং সুযোগ দেওয়া উচিত, এটা আমরা সরকারের থেকে প্রত্যাশা করি। আর যদি এটা না করে তাহলে সরকার আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের শক্তি কিনা, এটা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু আইন করে ধর্ষণ বন্ধ করা অসম্ভব, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। ধর্ষণ প্রতিরোধে জনমত গঠনেরও তাগিদ বিশিষ্ট এই শিক্ষাবিদের। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। ধর্ষণ প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে প্রতিযোগিতায় বিতার্কিকরা বলেন, সামাজিক অবক্ষয় ও নৈতিক মূল্যবোধের ঘাটতিতে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। আইনের প্রয়োগের দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ তাদের। রাজনৈতিক সদিচ্ছা এমন একটি অস্ত্র, আবারও বলছি, এমন একটি যুদ্ধাস্ত্র যা দিয়ে প্রত্যেকটি ধর্ষককে মাটিতে লুটিয়ে আনা যায়। আমার সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে এবং যেটা সবার কাছে দৃশ্যমান, সবাই দেখছে। আজকের এই ছায়া সংসদে অপরাধের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বলেন, প্রমাণ করতে হবে অন্যায় করে পার পাওয়া যায় না।
শুধুমাত্র মৃত্যুদণ্ড দিয়েই কিন্তু আমরা একে প্রতিরোধ করতে পারবো না। এখানে একটা গণজাগরণ তৈরি করতে হবে, একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে, সামাজিক অবক্ষয় দূর করতে হবে, সুশাসন তৈরি করতে হবে, রাজনৈতিক সদিচ্ছা এখানে প্রতিষ্ঠা করতে হবে এবং সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ধর্ষণ প্রতিরোধের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ষণ মহামারী রূপ নিয়েছে, মৃত্যু ভয়ে অপরাধীরা সংযত হবে না বলে মত তার। এ সমস্যা সমাধানে তিনি চান রাষ্ট্রীয় হস্তক্ষেপ। সামাজিক প্রতিরোধটা দরকার হবে এবং সেই সামাজিক প্রতিরোধটা তখনই তৈরি হবে যখন আমরা ওই যে দেখা যাবে যে রাজনৈতিকভাবে আন্দোলনটা হচ্ছে, সমাজ পরিবর্তনের আন্দোলন। ভরসা কিন্তু এই সংসদ নয়, ভরসা কিন্তু সরকার নয়, ভরসা হচ্ছে জনমত। যে জনমত এই সংসদের ওপর এই সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। সমাজ ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি পুঁজিবাদী উন্নতি থামানোরও পরামর্শ বিশিষ্ট এই শিক্ষাবিদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এই স্ট্রাইকার ক্যারিয়ারে পুরোটা সময় কাটিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ৩ মেয়াদে বাফুফেতে কাজী সালাউদ্দিনের কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এবারে নির্বাচনের সভাপতি পদে কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানান বাদল রায়। যদিও করোনা আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। করোনা থেকে সুস্থ হলেও ক্যান্সার ধরা পড়ে তার শরীরে। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন এই তারকা ফুটবলার। বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ছিলেন বাদল রায়। ক্যারিয়ার শুরু করেছিলেন মোহামেডানের জার্সি গায়ে, শেষটাও করেছেন সাদা কালো শিবিরে। জাতীয় দলের জন্য ছিলেন অপরিহার্য ফুটবলার। এদেশের ফুটবলে এক কিংবদন্তি বাদল রায়। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে অসামান্য অবদান রেখে নিজেকে পরিণত করেছেন দেশের ফুটবলের দিকপাল হিসেবে। ফুটবলার, কর্মকর্তা ও সংগঠক, 3 ভূমিকায় ফুটবল উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান। 1977 সালে আগা খান গোল্ড কাপ দিয়ে ঢাকার ফুটবলে পদচারণা শুরু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মোহামেডানের বাদল রায়কে। আক্রমণ ভাগের একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেশের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। 1982 সালে সালাম মুর্শিদি লিগে 27 গোলের যে রেকর্ড গড়েন তাতে সবচেয়ে বড় অবদান প্লেমেকার বাদল রায়ের। ওই বছর ছিল বাদল রায়ের গোল্ডেন ইয়ার। নিজেও লিগে 16 গোল করে মোহামেডানের সাফল্যে রেখেছেন বড় ভূমিকা। ওই বছরই দিল্লি এশিয়াডে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়নায়কও বাদল রায়। 1981 ও 86 2 বছর মোহামেডানকে নেতৃত্ব দেন। 86 সালে তার অধিনায়কত্বেই 3 বছর পর লীগ শিরোপা পুনরুদ্ধার করে মোহামেডান। খেলোয়াড়ি জীবন শেষে মোহামেডান ফুটবল দলের ম্যানেজার, বাফুফের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক হিসেবে সফলভাবেই দায়িত্ব পালন করেন। বাফুফেতে 1 মেয়াদে যুগ্ম সম্পাদক এবং 3 মেয়াদে 12 বছর সহসভাপতি হিসেবে রেখেছেন বিশেষ অবদান। 1999 সালে সাব গেমস ফুটবলে বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়ে কর্মকর্তা হিসেবে পালন করেছেন গুরুদায়িত্ব। মোহামেডান ক্লাবের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। রেখেছেন অসামান্য ভূমিকা। খেলোয়াড়ি জীবনেও অন্য ক্লাব থেকে বড় অফার পেলেও প্রিয় ক্লাবকে ছেড়ে যাননি কখনো। মোহামেডান ক্লাব ছিল তার হৃদয়ের গভীরে, তাই খেলোয়াড়ি জীবনেও অন্য ক্লাব থেকে বড় অফার থাকলেও প্রিয় ক্লাবকে ছেড়ে যাননি কখনো। রাজনীতির মাঠেও বিচরণ ছিল বাদল রায়ের। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। বিগত বছরগুলোতে বাফুফের নানা অনিয়মের বিষয়ে কথা বলেই তিনি অনেকের বিরাগভাজন হন। 2017 সালে তিনি যে স্ট্রোকে আক্রান্ত হন তার পেছনেও এই কারণটিই দায়ী। অসুস্থ শরীর নিয়েও শুধু দেশের ফুটবলের স্বার্থে বাফুফেতে কোটারি স্বার্থ ভাঙতে এবছর সভাপতি পদে নির্বাচন করেছেন। 13 আগস্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। 15 নভেম্বর লিভার ক্যান্সার ধরা পড়ে তার, যা ছিল 4র্থ স্টেজের। সেই ক্যান্সারের কাছে হেরে গেলেন ফুটবল মাঠের দুর্দান্ত এই সৈনিক। অনেক অভিমান ও মনোকষ্ট নিয়েই পৃথিবীর মায়া কাটিয়েছেন বাদল রায়।
খেলোয়াড় ও কর্মকর্তা হিসেবে দেশের ফুটবলে বড় অবদান রাখায় জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় কথা, তিনি সবসময় নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রেখেই নিষ্ঠার সাথে পালন করেছেন সব দায়িত্ব। পরকালে ভালো থাকবেন মোহামেডানের বাদল রায়। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। কানাডার বেগমপাড়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ও জায়গায় অর্থ পাচারে জড়িতদের নামের তালিকা 17 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থ পাচার রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু বলে অভিমত দেয় আদালত। গত 19 নভেম্বর দেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আমলী নিয়ে এসব আদেশ দেয়া হয়েছে। প্রকাশিত সংবাদে পররাষ্ট্রমন্ত্রী উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের বেশিরভাগই সরকারি কর্মচারী। তাদের তালিকাও রয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যারাই টাকা পাচার করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সচিবালয়ের সাংবাদিকদের একথা বলেন তিনি। বিদেশে টাকা পাচারকারীদের বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনাকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এই নির্দেশনা দুর্নীতি দমনের সহায়ক হবে। তিনি বলেন, 2013, 14 ও 15 সালে যেভাবে গাড়ি পোড়ানো হয়েছিল সেভাবে গত 12 নভেম্বর পুড়িয়েছে বিএনপি। দুষ্কৃতিকারীদের আড়াল করতেই বিএনপি গাড়ি পোড়ানোর ঘটনা অস্বীকার করেছে বলে মন্তব্য তার। ভিডিও ফুটেজ দেখে আটক ছাত্রদল ও যুবদলের কর্মীরা পোড়ানোর কথা স্বীকার করেছে বলে জানান তিনি। বলেন, জনগণ চায় যারা অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের ধরতে হবে। পাকিস্তান ও তালেবানপন্থী উগ্র জঙ্গি ও প্রতিক্রিয়াশীল মৌলবাদী অংশটি হেফাজতের নেতৃত্বে এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফিজ মাওলানা জিয়াউল হাসান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। হাফিজ মাওলানা জিয়াউল হাসান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হেফাজত গংরা যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাহলে ধর্মপ্রাণ মানুষ বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাদ্রাসাগুলোতে জাকাত ফিতরা সহ আর্থিক সাহায্য বন্ধ করে দিবে। ভাস্কর্য ও প্রতিমা পূজা এক জিনিস নয় জানিয়ে মাওলানা জিয়াউল হাসান বলেন, মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। তিনি বলেন, যেসব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতি ফলক হিসেবে স্থাপন করা হয় তা ইসলামে নিষিদ্ধ নয়। সংস্কৃতি বলে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করার দাবি মামার বাড়ির আবদার বলেই আমরা মনে করি। দেশ বিরোধী ঘৃণ্য ফতুয়াবাজ ধর্ম ব্যবসায়ী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ জনগণকে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। কক্সবাজারে বিজিবি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী এনজিও কর্মীর নামে সমন জারি করেছে আদালত। বিজিবির করা মানহানি মামলায় এ সমন জারি করা হয়েছে। রবিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে 100 কোটি টাকার মানহানি মামলার প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে সমন জারি করেন বিচারক। আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম। পরে তিনি জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিও কর্মী ফারজানা বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। গত 8 অক্টোবর দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এই ঘটনায় ধর্ষণের অভিযোগ আনেন ওই এনজিও কর্মী। ঘটনাটিকে মিথ্যা দাবি করে 10 নভেম্বর আদালতে ফারজানার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করেন বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা। কেমন খেলার সংবাদ। টুর্নামেন্ট
টুর্নামেন্ট শুরুর 2 দিন আগে ইনজুরিতে পড়লেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা তা জানা যাবে সোমবার। দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে দলগুলো। রাজশাহী দলটা তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল। দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ আশরাফুল। দলে আছে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার, যাদের বেশিরভাগই পরীক্ষিত পারফর্মার। যেহেতু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট, সেক্ষেত্রে ভালো করার ব্যাপারে আশাবাদী আশরাফুল। বেক্সিমকো ঢাকায় মুশফিকুর রহিম, রুবেল ও সাব্বির আছেন। তারপরও দলটি তারুণ্যে ঠাসা, তাই বাড়তি দায়িত্ব অভিজ্ঞতার ওপর। সাব্বির যদিও নিজের পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন। একই অবস্থা গাজী গ্রুপ চট্টগ্রামের অলরাউন্ডার সৌম্য সরকারে। বিসিবি প্রেসিডেন্ট কাপটা ভালো যায়নি, এই টুর্নামেন্টে চোখ তার। দলের দিক দিয়ে উল্টো চিত্র জেমকন খুলনার। কাগজে কলমের সবচেয়ে শক্তিশালী তারা। এনামুল হক বিজয়ের যথেষ্ট তারকা খ্যাতি আছে, তবে সাকিব, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েসদের ভিড়ে তিনিও অনেকটা ম্লান। বিজয় যদিও এটাকে দেখছেন ইতিবাচকভাবেই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের 3 মামলায় 18 দিনের রিমান্ডে গোল্ডেন মনির। অনিয়ম পেলে প্লট বরাদ্দ বাতিল করবেন রাজু। করোনা টিকার আগাম বুকিং দেওয়া হয়েছে। দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের ভাসানচরে নেয়ার পরিকল্পনা বাতিলের আহ্বান অ্যামনেস্টি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাধায় থামবে না স্থানান্তর। চট্টগ্রামের স্বামীর দেয়া আগুনে দগ্ধ ইয়াসমিনের অবস্থা এখনো আশঙ্কাজনক। পাষণ্ড রাফেলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। জাতীয় দলের সাবেক ফুটবলার বাদল রায় আর নেই। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রধানমন্ত্রীর শোক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাদেশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশন নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।